নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের, ভিন্ন আঙ্গিকের প্রাপ্তমনস্কদের জন্য লেখা একটি গল্প, কাছের মানুষ। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যেখানে আপনারা বেশিরভাগই আবেগ ঘন মনস্তাত্ত্বিক গল্পে ভোট করেছেন। এ মাসে যে কটি গল্প থাকবে তার মধ্যে বেশিরভাগই থাকবে আবেগ ঘন মনস্তাত্ত্বিক গল্প। তাছাড়া ভৌতিক, সামাজিক বার্তা এবং সত্য ঘটনা অবলম্বনে গল্প তো থাকবেই। যারা যারা আমায় কমেন্ট করেছিলেন তাদের কজনের নাম আমি এখানে প্রকাশ করছি। মানজি পরি অফিসিয়াল, সায়ন সাহা, অপর্ণা দাস, স্নেহা এবং আরও অনেকে, শ্রেয়া দাস, প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আগামী গল্পে আরও যারা কমেন্ট করবেন তাদের প্রত্যেকের নামটি আমি বলবো, অবশ্যই প্রথম 5 জনের। আজকে আর বেশি কথা বাড়াবো না, শুরু হচ্ছে আজকের গল্প, কাছের মানুষ। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। অবশ্যই গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কলকাতার দক্ষিণের একটি ছোট্ট বইমেলা। বিকেল গড়িয়ে সন্ধে। মেলা প্রায় ফাঁকা, তবে সব বুক স্টলে তো সমান ভিড় নেই। কিছু কিছু জায়গায় বেশ ভিড় রয়েছে। বৃষ্টি পড়েছিল দুপুরে। মাটির ভিজে গন্ধ ছিল চারপাশে। সীমা একটা পুরনো কবিতার বই ঘাঁটছিল স্টলে। লাল শাড়ি পরা, সোনালি কাজ করা পাতলা চাদর গায়ে। চোখের কোণে যেন কোথাও হারিয়ে যাওয়া জমে থাকা জল, হয়তো বইটা না খুঁজে পাওয়ার বিরহ। অরুণ স্টলে ঢোকে। বৃষ্টি ভেজা চুলগুলো এলোমেলো, হাতের মুঠোয় একটা ক্যামেরা। ক্লান্ত, কিন্তু দৃষ্টিতে একটা অদ্ভুত কোমলতা। হঠাৎ করে ওই স্টলটার মধ্যে সীমাকে দেখে অরুণের চোখটা আটকে যায়। সে একজন ফটোগ্রাফার, তার পাশে পাশে অনেক বড় বই প্রেমীও। এইখানে এসে বিভিন্ন রকম ছবি তুলে আর বিভিন্ন লেখকের লেখা বইয়ের অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফেরার ইচ্ছে ছিল। কিন্তু হঠাৎ করে চোখ পড়ে গেল এই সুন্দরী ললনার ওপরে। স্টলটা প্রায় ফাঁকা, গোনাগুনতি কয়েকজন। বিশেষত এখানে বেশিরভাগটাই পুরনো বই, তবে পুরনো চাল ভাতে বাড়ার মতো পুরনো বইয়েরও অনেক গুণ আছে। এক্সকিউজ মি, ডাকলো অরুণ। পিছন ঘুরে তাকাতেই দুজনের চোখটাই আটকে যায়। কোনো কথা নয়, অথচ দুইজনের মাঝে বৃষ্টির জলে ভেজা সোদা মাটির গন্ধ মিশে থাকা এক অদ্ভুত চুম্বকীয় আকর্ষণ। অরুণ হালকা হেসে বলে, আপনি কি সত্যজিৎ রায়ের কবিতা খুঁজছেন? সীমা আশ্চর্য হয়ে তাকিয়ে বলে, আপনি কিভাবে বুঝলেন? অরুণ চোখ মেলে গলার স্বর নিচু করে বলে, আপনার আঙুলের ছোঁয়া দেখে। কিছু খোঁজার স্পর্শ খুব আলাদাই হয়, তাই। সীমার গালে লাজুক একটা আলো ফুটে ওঠে। সে বইটা নিচে রেখে চুপ করে দাঁড়িয়ে থাকে।
হাওয়ার দোলায় তার চাদরটা আলতো করে নড়ে ওঠে। এক মুহূর্ত তার ঘাড়ের পিছনে নরম ত্বকটা দেখা যায়। অরুণের চোখ অনিচ্ছা সত্ত্বেও সেদিকে আটকে থাকে। সীমা বলে, কি দেখছেন? আপনার নীরবতাকে। এত সুন্দর করে কেউ চুপ থাকতে পারে? কিছুক্ষণ থেমে অরুণ উত্তর দেয়। সীমা বলে, ফ্ল্যাটিং করছেন নাকি? সীমার ঠোঁটের কোণে এক টুকরো ভেজা হাসি। সে এগিয়ে আসে অরুণের একটু কাছাকাছি। ভিড় নেই তো? আচ্ছা, আপনি কোথা থেকে উদয় হলেন বলুন তো? এই তো ধরে নিন আপনার পিছু পিছু। তাহলে এই নিয়ে কতবার দেখা হলো আমাদের? 3 বার। 3 বার দেখা হলে যেন কি হয় বলতে পারবো না, ওসব সিনেমার ডায়লগ। তাই? আচ্ছা, বলছি, এখানে দাঁড়িয়েই কথা বলবেন? জায়গাটা কেমন নীরব আর চুপচাপ না? আপনি কি সবসময় বই খুঁজেই বেড়ান নাকি? বইয়ের মধ্যেই যে অনাবিল আনন্দ খুঁজে পাই অরুণবাবু, একটা আলাদা শান্তি। আর আপনি ক্যামেরা নিয়ে যে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন সেবেলা? না ম্যাডাম, এটাই আমার কাজ। বিভিন্ন জায়গায় ঘুরবো, ফটো সংগ্রহ করব। তাছাড়া বই তো আমি ভালোবাসি, ওটা উপরি পাওনা, তাই না? ঠিক তাই। এই যেমন এখন আপনাকে পেয়ে গেলাম, ভালোই হলো। তা কলেজ থেকে দুম করে পালিয়ে গেলেন কেন? আমি তো বলেছিলাম কয়েকটা মডেলের খোঁজ করে দেবো। বাবা, আপনার কলেজের স্টুডেন্টগুলো যা, আমাকে দেখেই একেবারে। দেখে কেন এমন হবে না? আপনার বয়সটা 32 বছর, এখনো বিয়ে থা করেননি। এরকম হ্যান্ডসাম একটা ফটোগ্রাফার দেখলে যে কোনো মেয়েই প্রেমে পড়ে যাবে আপনার। অরুণ তার সব কটা স্বচ্ছ দাঁত বের করে হাসল। উচ্চতায় প্রায় 6 ফুট, গায়ের রংটা বেশ চাপা, মাথার চুলগুলো ঝাঁকড়া, চেহারা ছিমছাম, পরনে ম্যাচিং করা শার্টের সাথে প্যান্ট। যদিও ওই সাদা কালো কম্বিনেশনটা অরুণকে একটু বেশি ভালো লাগে, তবে আজকে সে সাদাটা পরেছে তবে অফ হোয়াইট, আর তার সাথে প্যান্টটা পরেছে গ্রে কালারের। ভালোই মানিয়েছে। ঘাড়ে ব্যাগটা সেই একই, হাতের ঘড়িটাও। এই সবকিছুই সীমার চেনা পরিচিত। কিছুদিন আগে কলেজে একটা অনেক বড় অনুষ্ঠান হয়েছিল। তখন ফটোগ্রাফারদের খবর দেওয়া হয়েছিল ছবি তুলতে। তখনই এই সীমার সাথে অরুণের আলাপ। সীমাও তরুণী শিক্ষিকা, কলেজে পড়ায়, স্টুডেন্টদের কাছে বেশ প্রিয় একজন মানুষ। এক কথায় দু কথায় ক্যান্টিনে খেতে বসে অরুণের সাথে পরিচয়ের পর অরুণ বলেছিল, আপনি আমার মডেল হবেন, জাস্ট কয়েকটা ছবি তুলবো। নুডার্ট বলছেন? হে বাবা, কি সব বলছেন, আমি ওইসব করি না। আপনার মুখশ্রী খুব সুন্দর। তাই না, আমি আবার ফটোর মধ্যে বন্দী হতে ভালোবাসি না। আমি কোনো কিছুতেই বন্দী হতে ভালোবাসি না। কথাটা ঠিক বুঝতে পারলাম না। বোঝেননি তো? আমার কথা বোঝা অত সহজ নয়। তারপর থেকে কোইন্সিডেন্টলি কেমন ভাবে যেন অরুণের সঙ্গে দেখা হয়েই চলেছে। আজকেও দেখা হয়ে গেল। তবে অরুণের কাছাকাছি এলে সীমাও যে একটা তীব্র আকর্ষণ বোধ উপলব্ধি করে না তা নয়। সীমা ফিসফিসিয়ে অরুণের কাছে এগিয়ে এসে বলে, সব নীরবতা কি কথা বলে অরুণবাবু? অরুণের ভিতর থেকে একটা উত্তাপ বয়ে আসে। এ কদিন দেখার মধ্যেই সীমাকে মিস করতে শুরু করেছে অরুণ। তবে এইরকম ফিলিংস যে তার সদ্য নতুন তাহা নয়। এর আগেও কলেজে ওই বর্ণালীকে দেখে অথবা রানীকে দেখে এইরকম ফিলিংস 2 একবার হয়েছে। তবে সেটা শুধু ওই হাত ধরা পর্যন্তই এগিয়েছিল, তারপরে আর এগোতে পারেনি। কিভাবে যেন ওদের দুইজনেরই পরপর বিয়ে হয়ে গেল 6 মাস অন্তর অন্তর। বেচারা অরুণ কলেজ পাশ করে হাতে নিয়ে নিল ক্যামেরা, ছুটতে গেল বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, আসানসোল সব জায়গায়। সার্টিফিকেট অর্জন করে আজ সে স্বনামধন্য একজন ফটোগ্রাফার, পাশাপাশি বই প্রেমীও বটে। তবে সীমার সাথে পরিচয় হবার পর থেকে বইয়ের প্রতি তার আগ্রহ বেড়েছে। সীমা বলেছিল, জানেন একা থাকার একটা চরম ওষুধ কি? কি? বই। বই পড়লে না সেই চরিত্রগুলোকে নিজের চারপাশে ফিল করা যায়। হ্যাঁ, আমি বাবা অত বই ভক্ত না। ভক্ত না বলেই বুঝতে পারছেন না, আমি বই পড়তে খুব ভালোবাসি। সত্যি? হ্যাঁ। অরুণ তার ভেতরের উত্তাপটা শুনতে পায় সীমার কথায়। সে বলে, যদি কান পেতে শোনা যায় তাহলে সব নীরবতাই কথা বলে সীমা ম্যাডাম। এক মুহূর্তের জন্য সবকিছু চুপচাপ, চারপাশের সব আওয়াজ থেমে গেছে।
সীমা তার চোখের ভিতরে তাকিয়ে থাকে, চাহনিটা গভীর অথচ নির্ভীক। হঠাৎ তখনই একটা বই ফেলে দেয় সীমা। দুইজন একসঙ্গে নিচু হয়ে সেই বইটা তুলতে যায়। হাত ছুঁয়ে যায় তাদের হালকা করে, তাপ ছড়িয়ে পড়ে শরীর জুড়ে, কপালে কপালে ঠোক্করটাও খায়। সীমা বলে, আপনার হাত বড্ড গরম। অরুণ চোখ নামিয়ে চাপা গলায় বলে, আপনার স্পর্শের জন্য। সীমা বইটা তুলতে গিয়ে হোঁচট খায়। অরুণ ঝাঁপিয়ে এসে তাকে সামলে নেয়। তার কাঁধে পড়ে সীমার দুই হাত, অরুণের দুই হাত সীমার কোমরে। অতিমাত্রায় কাছাকাছি এতটাই যে দুইজনের নিঃশ্বাস মিশে যায় একে অপরের মুখে। সীমা নিঃশ্বাস আটকে ফিসফিসিয়ে বলে, ছেড়ে দেবেন না তো? অরুণ কানের কাছে নরম স্বরে বলে, চাইলেও পারবো না। অনিবার্য মুহূর্তে দুইজনের ঠোঁট একে অপরের কাছে চলে আসে, যেন কোনো অসমাপ্ত কথা ঠোঁটে আটকে থাকে। তাদের দৃষ্টি বলে দেয় সবকিছু, শুধু ছোঁয়ার অপেক্ষা। সীমা আস্তে করে চোখ বন্ধ করে নেয়। অরুণ নরম ঠোঁটে স্পর্শ করে সীমার কপালে, একবার অত্যন্ত ধীরে, সমস্ত ভালোবাসা গলিয়ে। তারপর সীমা মুখ তুলে চুপচাপ অরুণের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে থাকে। কিছু কিছু মুহূর্ত দেহ নয়, আত্মাকে জাগিয়ে তোলে, তাই না অরুণ? অরুণ হাসি মুখে চোখ বুজে বলে, হয়তো একসঙ্গেই দুইজনের আত্মা জেগে উঠেছে। হাওয়ার দোলায় চাদরটা আবার উঠে পড়ে। তাদের গোপন আলিঙ্গন ঢাকা পড়ে পড়ন্ত বিকেলের আলোয়। বইমেলা থেকে বেরিয়ে দুইজন রিকশায় চেপে এক পুরনো গলির মধ্যে সীমার বাড়ির সামনে এসে দাঁড়ায়। এইখান থেকে সীমার কলেজটা খুবই কাছে। অল্প বয়সী তরুণী এখানে একাই থাকে। বাবা মা থাকে মেদিনীপুর। বৃষ্টির পর চারপাশ কুয়াশায় ভরা। শহরে যেন একটা দম আটকে থাকা অনুভূতি দুইজনের মাঝে। সীমা একটু থমকে দরজার সামনে দাঁড়িয়ে বলে, ভিজে গেছেন, একটু ভেতরে আসবেন? আসতে পারি, যদি এই আপনিটা তুমি হয়। আলতো করে ঘুরে তাকিয়ে সীমা বলে, ভিজে গেছো, ভেতরে এসো না কিছুক্ষণ। ডাকলে তো আর ফেরাতে পারি না। অরুণ হেসে চোখ নামিয়ে উত্তর দেয়। সীমার চোখের কোণের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আমিও তো চাই না তুমি ফেরো। দরজা খুলে যায়। ভিতরে অন্ধকার, শুধু একটা টিমটিমে বাতি জ্বলছে কোণে। সীমা ধীরে পিছন ফিরে দেখে অরুণ দাঁড়িয়ে, ভিজে জামা কাপড়ে, কাপা হাতে, সেই ক্যামেরাটা। আলতো স্বরে বলে, ভেতরে এসো। অরুণ ধীরে পা বাড়ায়। দুজনের মাঝে কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের আওয়াজ। বাতাস ঘন হচ্ছে। হঠাৎ সীমা এগিয়ে এসে অরুণের জামার কলার ধরে। তার ভিজে জামাটা খুলে ফেলতে যায় আঙুলের কাঁপে। অরুণ চোখ মেলে সীমার দিকে তাকিয়ে বলে, ভয় পাচ্ছ? সীমা হাসে, ভয় পাচ্ছি যে তোমার কাছে নিজেকে হারিয়ে ফেলবো না তো। অরুণ দুই হাতে সীমার গাল ধরে, তার কপালে আলতো ঠোঁট রাখে। তারপর নিচে নেমে আসে, গালের কোণ, কান, ঘাড় বরাবর। সীমা চোখ বন্ধ করে কাঁপতে থাকে। সীমা নিঃশ্বাস ফেলে বলে, এইভাবে ছুঁবে বলেছিলে না তো? অরুণ ঠোঁট ছুঁয়ে বলে, আমিও তো জানতাম না ছুঁলেই তুমি এমন করে কাঁপবে। সীমা নিজের হাত দিয়ে অরুণের বুক ছোঁয়। ভিজে শরীরের উষ্ণতা ছড়িয়ে পড়ে তার হাতের ছোঁয়ায়। তুমি পুরো ভিজে গেছো, তোমার স্পর্শেই তো চাইছিলাম। বৃষ্টির কি দোষ? আর এই স্পর্শ চাইছিলাম বলেই বোধহয় বৃষ্টি আজ। সীমা ধীরে ধীরে তার শাড়ির আঁচল খুলে ফেলে। চাদরটাও খসে পড়ে মাটিতে। তার শরীর জলজল করতে শুরু করে, জ্বলে ওঠে নরম আলোয়। অরুণ হতভম্ব। সীমা কাছে এসে কাপা গলায় বলে, দেখবে না আমাকে? অরুণের গলা শুকিয়ে আসে। তোমাকে দেখবো না, তোমাকে অনুভব করব। সীমা কোমর জড়িয়ে ধরে অরুণ। সীমা তার গলা, দুজনের শরীর একে অপরের সঙ্গে মিশে যায় নিঃশব্দে। তাদের ঠোঁট অবশেষে ছুঁয়ে যায় একটা দীর্ঘ গভীর নিঃশব্দ চুমু। একটা চুমু যেখানে সমস্ত অপেক্ষা, সমস্ত কষ্ট, সমস্ত আকাঙ্ক্ষা মিশে যায়। আজ শুধু শরীর নয়, আজ আমি তোমাকে আমার আত্মা দিতে চাই। আমিও সীমা, তোমার ভেতরে সব শূন্যতা ভরে দিতে চাই। চোখ বন্ধ করে তার ঠোঁট কপালে রেখে উত্তরটা দেয় অরুণ। ঘরের আলো নিভে গেছে, শুধু নিঃশ্বাসের শব্দ, শরীরের আলিঙ্গন আর হৃদয়ের কাঁপনে বেজে ওঠে সে ছোট্ট ঘরের মধ্যে। রাতের শেষ ভাগে উষ্ণ কম্বলের নিচে সীমা মাথা রাখে অরুণের বুকে। ভেবেছিলাম কখনো আর কাউকে নিজেকে দেব না, কিন্তু আজ মনে হচ্ছে তুমি ছাড়া আমি অসম্পূর্ণ।
অরুণ তার চুলে আঙুল বুলিয়ে বলে, তুমি আমার সমস্ত ভাঙা অংশগুলো জুড়ে দিয়েছ সীমা। বাইরে আবার বৃষ্টি পড়ে, কিন্তু এবার ভয়ের নয়, শান্তির ছোঁয়ায়। ঘরের জানালা খুলে হালকা আলো এসে পড়েছে। সীমা ঘুম থেকে ধীরে ধীরে জেগে ওঠে। অরুণ তার পাশেই ঘুমিয়ে, শান্ত মুখে। সীমা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে, তারপর আস্তে করে উঠে বসে। কেমন শান্ত লাগছে না? কিন্তু এত শান্তি কি সত্যিই আছে? গত রাতের সমস্ত চিহ্ন সীমার গায়ে আঁকা। চোখের কোনায় জলটা চিকচিক করে। সে নিজের শরীরের দিকে তাকায়। স্পর্শ, চুমু আর চাপা দীর্ঘশ্বাসের অদৃশ্য রেখা। ধীরে ধীরে সে উঠে দাঁড়ায় দরজার কাছে। বাইরে কুয়াশা তখনও জমা, বাতাস ঠান্ডা, যেন জমাট বাঁধা শ্বাস। সীমা চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে নিজেকে প্রশ্ন করে, আমি কি সত্যি চেয়েছিলাম এটা, নাকি আমার একাকিত্ব আমায় ঠেলে দিয়েছে তার দিকে? পিছন ফিরে হঠাৎ অরুণের কণ্ঠ আসে, নরম অথচ ভাঙা গলায়। সীমা, কোথায় যাচ্ছ? সীমা চমকে ঘুরে তাকায়। অরুণ উঠে বসেছে, চাদরটা জড়িয়ে, চোখে উদ্বেগের ছায়া। সীমা বলে, কিছু না, একটু হাওয়া খাচ্ছিলাম। অরুণ উঠে তার কাছে আসে, তার হাত ধরে, বলে, জানলা দিয়ে কি দেখছো? ভোরের মিষ্টি আলো, তাতে তোমাকে আরো বেশি ভালো লাগছে। সীমা কিছু বলে না, কেবল চোখের কোনায় অশ্রু দেখতে পায় অরুণ। কাঁদছো কেন? হালকা করে কাছে টেনে ফিসফিসিয়ে অরুণ বলে। সীমা কিছুক্ষণ চুপ করে থেকে কাপা কণ্ঠে বলে, ভয় পাচ্ছি। অরুণ বলে, ভয় আমার থেকে? সীমা মাথা নাড়ে, তার হাত অরুণের বুকের ওপর রাখে, যেখানে তার হৃৎপিণ্ড দৌড়াচ্ছে। ভয় পাচ্ছি এই মুহূর্তটা হারিয়ে যাবে বলে। ভয় পাচ্ছি তুমি আর থাকবে না আমার জন্য। অরুণ নরম হাতে তার চিবুক তুলিয়ে বলে, চোখে চোখ রেখে গভীরভাবে, সীমা, আমি পালাতে আসিনি, আমি এসেছি থেকে যেতে, তোমার চোখের কান্না মুছে দিতে। সীমার চোখ ভিজে ওঠে, ঠোঁট কাঁপে, কথাগুলো যেন সত্যি হয়। অরুণ, আমি যে হারতে পারবো না, আর হারাতেও পারবো না কাউকে। অরুণ সীমার কপালে একটা দীর্ঘ চুমু খায়, কানে ফিসফিস করে বলে, হারানোর কথা ভাববেও না, আমি তোমার মধ্যে, তোমার প্রতিটা নিঃশ্বাসে রয়ে যাব যে। তারপর দুইজনে একে অপরের বুকের ভেতরে আবার হারিয়ে যায়। সীমা আলতো করে অরুণের গায়ে মাথা রাখে। আর যদি সময় থেমে যায়, শুধু আমরা থাকি, তবে কি ভালো হয়, তাই না? তাহলে এই কুয়াশার মধ্যে হারিয়ে গিয়ে চিরদিন তোমার হাত ধরেই থাকব। অরুণ কিছুক্ষণ চুপ করে তাকে বুকে আলিঙ্গন করে। সীমাও তাকে শক্ত করে ধরে রাখে। কিছুক্ষণ পর সীমা বলে, অনেক হয়েছে, এবার আমার যাবার পালা। যাবার পালা মানে? হ্যাঁ, কলেজ যেতে হবে না? হো হো, তুমি কি এবার থেকে আমার সঙ্গেই থাকবে সিদ্ধান্ত নিয়েছো? হে বাবা, তা কেন? তাহলে তুমি যে বললে আমায় ছেড়ে যাবে না। আমার প্রফেশন, কাজ, আর তোমার বাড়ি, সে তো বাঁকুড়া। তাহলে না, এখন বাড়ি যাওয়ার কোনো ইচ্ছে নেই, মেসে ফিরতে হবে খুব তাড়াতাড়ি। আবার আসবে তো? নিশ্চয়ই আসবো। গত রাতের ঘটনাটা ঘটা বাড়ি ছিল, আর যেটা ঘটা সেটা ঘটবেই। তার মানে তুমি আমায় ছাড়তে চাইছো নিশ্চয়ই? কখন বললাম সীমা? পাগলামি করছো কেন? আমি তো আছি, তুমিও কলেজ যাও, আমিও বেরোই, আবার দেখা হবে। ফোন করো কিন্তু। কে? তুমি না আমি? করলেই হলো। ভালোবাসায় আবার কে আগে করবে কে পরে করবে ফোন, তাই নিয়ে কখনো দ্বন্দ্ব বাঁধে নাকি? কিন্তু আমার যে কি, কিসের কিন্তু? না মানে কি হয়েছে আমার বলো? শরীর খারাপ, বা আর একটু ভালোবাসা পেতে ইচ্ছে করছে? হাট, কিছু বলো। শান্তিনিকেতন, গাছপালা ঘেরা শান্ত বিস্তীর্ণ পথ, পাখির ডাক আর হাওয়ার মৃদু সুরে ভরা সকাল। সীমা এখানে এসেছে সপ্তাহখানেক হলো। সে একটা ছোট্ট মাটির ঘরে বাস করে, নিজের হাতেই রান্না করে, হাঁটে, লেখে। একদিন বিকেলের মরা রোদের ভেতর হঠাৎ দেখা যায় সীমা চিঠি লিখছে। চিঠির কাগজে অশ্রুর দাগ স্পষ্ট, হাতে ধরা কলমটা যেন কাঁপছে। ঠিক তখনই ফোনে বেজে ওঠে, অরুণের নাম ঝলসে ওঠে স্ক্রিনে। সীমা ফোন ধরে না, কিছুক্ষণ নীরব থাকে, দম নেয়, নিজেই অরুণকে ফোন করে। ফোনের ওপারে, সীমা, তুমি কোথায় আছো? আমি তোমায় পাগলের মতো খুঁজছি।
সীমা চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে ধরে, কণ্ঠ রুদ্ধ করে বলে, আমি শান্তিনিকেতনে আছি। এইভাবে হঠাৎ আমাকে কিছু না বলে চলে গেলে কেন সীমা? আমি কি তোমায় কষ্ট দিয়েছি? সীমা নিঃশ্বাস ফেলে, নরম অথচ কাঁপা কণ্ঠে বলে, না অরুণ, তুমি একমাত্র মানুষ যাকে আমি আমার সমস্তটুকু দিয়ে ভালোবেসেছি। তাহলে কেন দূরে গেলে? আমাকে ছাড়লে কেন? সীমা জানলার দিকে তাকিয়ে থাকে, হাওয়ায় তার চুল উড়িয়ে দেয়। সে কাঁপা কণ্ঠে বলে, ভালোবাসা মানে কাছে থাকা নয় অরুণ, কখনো কখনো একা থাকা মানেই বেশি করে স্পর্শ করা তোমাকে। আমি কিছু বুঝতে পারছি না সীমা, তুমি কি বলতে চাও? ভয়, জানো অরুণ, ভয় আমাকে কুড়িয়ে খায়। আমি এতটাই তোমাকে চেয়েছি যে মনে হচ্ছে তুমি যদি একদিন চলে যাও আমি আর টিকে থাকতে পারবো না। আমি জানি ভালোবাসা সব থেকে বড় শত্রু হলো ভয়। আমি চাই না আমার ভালোবাসা তোমাকে গ্রাস করুক, তাই নিজেকে সরিয়ে নিচ্ছি। অরুণের দিকে ফোনের ওপারে নীরবতা নেমে আসে, কেবল দুইজন দুইজনের শ্বাস শুনতে পায়। তুমি আমাকে ছেড়ে দিচ্ছ শুধু আমাকে হারানোর ভয়ে? সীমা একটিবারও ভাবলে না আমি হারাতে চাই না তোমাকে? সীমা কান্না চেপে বলে, তার কণ্ঠে হালকা হাসি, কিন্তু সেই হাসির আড়ালে তীব্র যন্ত্রণা। ভেবেছি অরুণ, সারা রাত জেগে ভেবেছি তোমার হাত ধরে থাকতে চিরদিন। আবার ভেবেছি একদিন যদি সেই হাত ফসকে যায় আমি বাঁচব কিভাবে? দীর্ঘ নীরবতা। সীমা বলে, আমি জানি একা থাকাটাও একটা ভালোবাসা। প্রতিদিন প্রতিটা নিঃশ্বাসে তোমার স্পর্শ আমি অনুভব করি, তবে আমার ভালোবাসার রূপ নীরব, দূরের। আমার একাকিত্বের মধ্যে তোমাকে বাঁচিয়ে রাখবো। অরুণ কিছুক্ষণ চুপচাপ থাকে, তারপরে বলে, তুমি সত্যি যদি এটাই চাও সীমা, তাহলে আমি তোমাকে আটকে রাখবো না। ভালোবাসা মানে বাঁধন নয়, তোমাকে মুক্তি দিলাম, মুগ্ধ করে দিলাম, কিন্তু মনে রেখো আমার হৃদয়ে তুমি চিরকাল থাকবে। ফোনের লাইনটা কেটে যায়। সীমা ফোনের টেবিলের ওপরে ফোনটা রাখে, জানলার সামনে দাঁড়িয়ে কাঁদে নিঃশব্দে। শান্তিনিকেতনের আকাশের নিচে সীমা বুঝতে পারে সে সত্যিই একা নয়। তার বুকের ভেতরটা চুপচাপ ভালোবাসার নীল আলোয়, নীল কোমলতায় আচ্ছাদিত করছে সে নিজেকে, ঠিক সেই দিনের মতো যেই দিন অরুণের সঙ্গে কোনো কথা ছাড়াই সে হঠাৎ মিলিত হয়েছিল। বুক ফেটে কান্না আসে সীমার, ঠোঁটটাও কাঁপতে থাকে। হেমর সময় পিছন দিকে, দিদি, কেউ একটা আপনার সঙ্গে দেখা করতে এসেছে। সীমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। অরুণ, ও কখন এলো? ও কি করে টের পেল? না, ওকে তো আমি কিছু জানাইনি। তাহলে? বিকেলে 5টা, হালকা ঝিরঝিরে বৃষ্টি। শহরের শেষ প্রান্তে পুরনো একটা সেতুর ওপারে জরাজীর্ণ চায়ের দোকান। চায়ের দোকানে ছাতা ঝাঁকিয়ে ভেতরে ঢুকলো অরুণ। বয়স ছেলেটার ওই তো 32-33, চোখের নিচে কালি পড়েছে, হাত কাঁপছে, চেহারা শুকিয়ে গিয়েছে প্রায়। কিছুটাকে যেন একটা বারবার পালিয়ে আসার চেষ্টা। চায়ের দোকানের পটলাদা হাত মোছার তোয়ালেটা নামিয়ে বলল, এই ভিজে শরীরে চা না খেলে অসুখ হবে, বস। অরুণ কিছু না বলে মাথা নত করে ভাঙা বেঞ্চিতে গিয়ে বসল। দোকানদার বলল, খারাপ দিন যাচ্ছে মনে হচ্ছে, 1 কাপ দুধ চা বাড়িয়ে দিয়ে। অরুণ হেসে বলল, খারাপ দিন নয়, হারিয়ে যাওয়া দিন। চুপচাপ চা টেনে একটা চুমুক দিল অরুণ। দোকানদার কথা বাড়ালো না। নীরবতায় ভেসে এলো দূরের ট্রেনের শব্দটা। আচ্ছা পটলাদা, তুমি কখনো এমন ভাবে কাউকে দেখেছো যার ভেতরের সব শব্দ একেবারে চুপ করে গেছে? আমি তো প্রতিদিনই দেখি, কত মানুষ আসে, সবাই কিছু না কিছু খুঁজেই বেড়াচ্ছে। কেউ আবার জীবিকার জন্য, কেউ আবার হারিয়ে যাওয়ার জন্য, তাই না? আচ্ছা, এই হারিয়ে যাওয়া, ছিঁড়ে যাওয়াটার মধ্যেও বুঝি কোনো স্বপ্ন লুকিয়ে থাকে? দোকানদার তাকিয়ে থাকে অরুণের মুখের দিকে, অরুণও তাকিয়ে থাকে দোকানদারের মুখে। বহুদিন পর যেন কিছু একটা বোঝার চেষ্টা করছে অরুণ। চোখ নামিয়ে বলে, সীমা চলে গেছে, বিনা শব্দে, বিনা অশ্রুতে। আমি জানতাম না সীমা এইভাবে আমাকে। তোকে আবার কে একা করে দিল রে? তোর মতো একটা প্রাণচঞ্চল ছেলে কিভাবে যে এরকম হয়ে গেল? আসলে ভালোবাসা নয় বোধহয়, নিজের প্রতি ভয় আমারও।
আমিও হয়তো ওকে সামলাতে পারিনি সময় মতো, নিজের মন খুলে বলতে পারিনি, তাই ওই আমাকে থামিয়ে দিয়ে চলে গেছে। আসলে আমি শুধু ওর কাছে থাকতে চেয়েছিলাম, ওকে আরো বেশি করে। সেই দিন সূর্য ডুবল। সেতুর ওপারে সদ্য বৃষ্টি হওয়া আকাশটা যেন রামধনুর রং নিয়ে জেগে উঠেছে। পটলাদা বললেন, আরেকবার চেষ্টা করে দেখ, কখনো কখনো দেরি হয়ে গেলেও এই যে ভাঙা সেতুও কিন্তু জোড়া লাগানো যায়। তাহলে কিন্তু পটলাদা, যদি যদি ভাঙা দাগটা থেকে যায়। পটলাদা ওর পিঠে হাত রেখে বললেন, তোর বয়স অল্প, কার জন্য তো আঘাত পেলি? বাবা মা জানে খবরটা? অরুণ ঘাড় নাড়ে। পটলাদা বললেন, তোরা বড় হয়েছিস, যার সাথে সম্পর্ক করেছিস সেও নিশ্চয়ই কলেজের প্রফেসর। বাহ, সে তো খুব ভালো। তাহলে ভাঙলো কি করে? জানি না, একদিন অজান্তেই দুজনে কাছাকাছি চলে এসেছিলাম। ওকে পরের দিন বলেছিলাম দেখা করতে। ও আমাকে ফোন করেছিল, কিন্তু সেদিন আমার একটা ফটোশ্যুট ছিল বিয়ে বাড়ির, আমি যেতে পারিনি। বিয়ের কথাটা ওকে আগে বলাও হয়নি, আমার মনে ছিল না। মেসে ফিরে গিয়ে যখন ডায়েরি ঘাটছি নিজে, তখন মনে পড়েছে, আরে আমার তো ক্লায়েন্টের বাড়ি যাওয়ার কথা। একেই আমার বাড়ি ফিরতে ফিরতে অনেকটা বেলা হয়ে যায়। তাড়াতাড়ি কোনো রকম দুটো নাকে মুখে গুজে আমি বেরিয়ে পড়ি ট্রেনে করে। ওকে ফোন করেছিলাম, কিন্তু ও তখন কলেজে, তাই ফোন ধরতে পারেনি। আমি ওকে মেসেজও করেছিলাম যে আমি দেখা করতে যাব পরের দিন, কিন্তু কিন্তু পরের দিন আমি আটকে গিয়েছিলাম পটলাদা, প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে। হয়তো এখানে হয়নি, কিন্তু ওদিকে হয়েছে। সেই কথাটা ওকে আমি জানিয়েওছি, কিন্তু ও বোধহয় আমার কথা বিশ্বাস করেনি। দুদিন পর যখন ফিরলাম, সবার আগে ওর সঙ্গে দেখা করতে ওর বাড়ির সামনে গিয়ে দেখি গেটে তালা বন্ধ। পাগলের মতো হয়ে গিয়েছিলাম পটলাদা। এদিক ওদিক খোঁজ করলাম, ওর সামনেই আর এক ভাড়াটিয়া থাকে। তাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম ও নাকি বাপের বাড়ি গেছে। মানে মানে ওর বাবার বাড়ি। মেয়েটি এখানে থাকতো না, প্রফেসর, এখানে থেকে কাজ করতো, বাড়ি মেদিনীপুর। কিন্তু 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 কি অরুণ, আমি তো ঠিকানা জানতাম না পটলাদা। তোদের মধ্যে আলাপ পরিচয় হয়েছে, অথচ তুমি বুঝবে না পটলাদা, সত্যিই বুঝবো না। আমাদের মধ্যে বিয়ে শাদী হওয়ার পরে সব হতো, তোরা এখনকার ছেলে মেয়েরা কি করে যে এত গভীর সম্পর্কে যাস। অরুণ চুপচাপ দিগন্তের দিকে তাকিয়ে সেই দিনের কথা মনে পড়ে। কিভাবে যে কি থেকে কি হয়ে গেল, কারো হাতের কন্ট্রোলে কোনোটাই ছিল না। অথচ বাড়ি থেকে দুইজনেই সংস্কার প্রাপ্ত, শিক্ষিত। শারীরিক মিলনের আগেও যে একটা বিয়ে নামক সেতুর প্রয়োজন আছে, ভুলে গিয়েছিল তারা। অরুণের বুক ফাটছে, তবুও মুখ ফুটে কাউকে বলতে পারছে না। পটলাদা বললেন, বুঝেছি, খোঁজ কর, ঠিক পাবি। খোঁজ করলে মানুষ ভগবানের দ্বারে পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ও তো একটা মেয়ে। এক কাজ কর, ওর স্টুডেন্টদের কাছে খোঁজ খবর নে, কলেজে যা। কলেজে তুই গিয়েছিলি নিশ্চয়ই এর আগে? হ্যাঁ, গেছিলাম, একটা ফটোশুটের ব্যাপারে। আরে সেটাই তো একটা ইস্যু হলো, সেই ফটোগুলো কি এখনো দিয়েছিস? চট করে অরুণের মাথায় কাজ করলো। না, প্রিন্সিপালের সাথে ওর ভালো সম্পর্ক আছে, নিশ্চয়ই কোনো একটা তথ্য পাওয়া যাবে। এদিকে অনবরত সীমাকে অরুণ ফোন করেই চলেছে, সীমা ফোন ধরছে না। কলেজ পৌঁছানোর পর ওই ফটোগ্রাফির ফাইলটা অরুণ তুলে দেয় প্রিন্সিপালের হাতে। প্রিন্সিপাল আশুতোষবাবু বেজায় খুশি হলেন, অরুণকে অফার করলেন চা খাওয়ার। অরুণও বুঝলো একটু চা পানি খেয়ে গল্প গুজব না করলে ভিতর থেকে কথা বার করা যাবে না। কাজেই চা যখন খাওয়াবেন বলছেন খেতে পারি, তবে আমার কিন্তু আরো কতগুলো তথ্য লাগবে স্যার। কি তথ্য অরুণ, বলে ফেলো। তোমার মতো ইয়ং জেনারেশন, এই যুবক গোষ্ঠী, এরা যদি দেশের জন্য থাক না, আজ না হয় দেশ আর দশের গল্প থাক, নিজের গল্পটাই একটু বলি। আরে হ্যাঁ হ্যাঁ বলো, ওই চা এসে গেছে, খেয়ে নাও। চায়ে চুমুক দিয়ে অরুণ বলে, আপনার কলেজের ওই একজন অধ্যাপিকা সীমা। সীমা? ও, সে তো শান্তিনিকেতন। মানে হ্যাঁ, আরে ওকে ইমেলটা পাঠাতে আমি ভুলে গিয়েছিলাম। বেশ কদিন আগেই ওর যাবার কথা ছিল। আমাদের কলেজ থেকে অধ্যাপকদের পাঠানো হয়, তা সেই কাজেই ও গেছে। তা থাকবে প্রায় দিন 15, ধরো। 15 দিন? কেন, এনি প্রবলেম? বুঝতে পারছি, অবশ্য আমার সেই দিনই বুঝে নেওয়াটা উচিত ছিল। সীমা খুব ভালো মেয়ে অরুণ, আর ছেলে হিসাবে তুমিও
যথেষ্ট ভালো। আর বাবা মা থাকে মেদিনীপুরে, একমাত্র সন্তান, চাইলে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতেই পারো। কিন্তু ও যে আমার সাথে কথা বলছে না, ফোন করছে না, ও আসলে ভয় পায়। ভয় পায় মানে? কি জন্য ভয় পায় স্যার? খুব ছোটবেলায় ওর বাবা মার ডিভোর্সও দেখেছে। ডিভোর্স? হ্যাঁ। তারপরে ওর মা ওর কাছে আর ফিরে আসেনি। ওর বাবা ওর মুখের দিকে তাকিয়ে আবার একটা বিয়ে করে। তা সেই মা ওকে ভীষণ ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো। নিজের মায়ের থেকে কোনো অংশে কম ছিল না। নিজের মা যেহেতু ওর কাছে আর ফিরে আসেনি, তাই সৎমার কাছে ভালোবাসাটাই আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল সীমা। কিন্তু ওর সৎমা মারা যায়। মারা যায়? হ্যাঁ, হঠাৎ করে একদিন। সীমা তখন কলেজে পড়ে। খবর শুনে বাড়ি ফিরে সীমারও প্রায় মরার মতো অবস্থা। ওর মা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। দীর্ঘদিন ধরে সন্তানের চেষ্টা করছিলেন, কিন্তু সন্তান হচ্ছিল না। শেষ পর্যন্ত উনি বাজা প্রমাণিত হন এবং উনি আত্মহত্যা করেন। কিন্তু সীমাকে যে ভালোবাসতেন, হ্যাঁ ভালোবাসতেন ঠিকই, তবুও নিজের একটা সন্তানের তো সবারই ইচ্ছে থাকে অরুণ। তা সেই মা চলে যাওয়ার পরে সীমা নিজেকেও নিজে দোষারোপ করতে শুরু করে। দ্বিতীয় মায়ের মৃত্যুর পর বাবাটাও প্রায় পাগলের মতোই হয়ে যায়। বাবা শুধু কাঁদতো আর বলতো, একটা সন্তান তো ছিল, তারপরেও তোমার কিসের এত লোভ? তুমি চলে গিয়ে আমাকে কেন একা করলে? আমি এবার কি নিয়ে বাঁচবো? এই বলে ওর বাবা নাকি খুব কান্নাকাটি করত। এরপরে সীমা বড় হলো, চাকরি পেল, ওর বাবা আরো একা হয়ে গেল। বউ ছাড়া ওর বাবাকে প্রথম 5 বছর সে দেখেছিল। তারপরে ওর জেদে ওর বাবা আবার বিয়ে করে। এই বউটাও আত্মহত্যা করে একটা সন্তানের জন্য। ওর বাবাকে একা রেখে চলে যায়। শিবা উপলব্ধি করে যে জীবনে একা বেঁচে থাকাটা বড্ড বেশি কষ্টের। বায়োলজিক্যালি স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ তো আগে যাবেই। মৃত্যু তো অনিবার্য না, চিরন্তন সত্য। সুতরাং মরতে তো মানুষকে হবেই আজ নয় কাল। আর একে অপরকে ছেড়ে যাওয়ার মধ্যে যে কতটা দুঃখ, কতটা কষ্ট, আর প্রিয়জনের চলে যাওয়া চট করে যে মেনে নেওয়া যায় না। এই কারণেই সীমা পালায় সম্পর্ক থেকে। শুধু তুমি কেন, এর আগে আমাদের কলেজের বিজয় কম চেষ্টা তো করলো না ওর সাথে সম্পর্কে জড়ানোর। গত বছর ছেলেটা বিয়ে করেছে, এমনকি এখনো সীমাকে পছন্দ করে। বাড়ির বউয়ের প্রতি তার ভালোবাসা কতটুকু আছে বলতে পারবো না, তবে সীমার সঙ্গে পরকীয়া করার জন্য সে সবসময় প্রস্তুত, যদিও আমি সীমাকে বারণ করে দিয়েছি, বকুনিও দিয়েছি। সীমা ওর কাছে ধারে কাছে ঘেঁষে না। অরুণ স্তব্ধ হয়ে শোনে, বলে, আমাকে ঠিকানাটা দেবেন স্যার? তাহলে আমি নিশ্চয়ই লিখে নাও। অরুণ ঠিকানাটা লিখে নেয়। সীমার দম বন্ধ হয়ে আসে। সে গায়ে চাদরটা মুড়িয়ে কোন রকমে নিজেকে ঢেকে তার ঘরের বাইরে বেরোতেই দেখে, অরুণ তুমি? চলে এলাম। কিন্তু তুমি যে একটু আগে ফোন করে বললে আমায় মুক্তি দিয়েছ। না, মুক্তি তোমায় দিয়েছি, তুমি তো আমায় মুক্ত করনি, বলোনি। সীমা দৌড়িয়ে গিয়ে জড়িয়ে ধরে অরুণকে, কাঁদতে থাকে। অরুণ ওর মাথার চুলে বিলি কাটতে কাটতে বলে, কান্না করছো কেন? কেন এলে? আমি তো পালিয়েছিলাম, আমাকে ছেড়ে সবাই পালায়। আমার প্রথম মা চলে গেছে, দ্বিতীয় মা আত্মহত্যা করেছে। মা চলে যাওয়ার পরে বাবাও এখন অবস্থা খারাপ। একদিন না একদিন সবাই সবাইকে ছেড়ে চলে যায় অরুণ। আমার মাকে মা বলে ডেকে আমি যথেষ্ট আগলে রাখতে চেয়েছিলাম, কিন্তু সেও নিজের সন্তানের আশায় শেষ পর্যন্ত আত্মহত্যা করে। কেন বলতে পারো? তারও একটা আশা ছিল সন্তানের, ঠিক তাই, সেইটা আসেনি বলে সেই আশায় সে মরে যায়। আর আমার বাবা মায়ের মৃত্যু না মানতে পেরে তার অবস্থা কাহিল হয়। আমরা প্রত্যেককে আশা নিয়ে বাঁচি, কিন্তু সেই আশায় জল ঢেলে একদিন না একদিন আমাদের একে অপরকে ছেড়ে চলে যেতেই হবে। এটাই তো নিয়ম, এটাই তো সত্য। তাই তুমি আমায় ছেড়ে চলে আসছিলে? হ্যাঁ, কারণ কারণ আমি যে তোমার চলে যাওয়াটা মানতে পারবো না। এবার কোনো রকম ভাবে যদি তুমি আমার আগে যাও তাহলে সেটা শ্রেয়, তখন যে আমি মানতে পারবো না, এটা স্বার্থপরের মতো কথা হলো না? সীমা তাকিয়ে থাকে অরুণের মুখের দিকে। অরুণ দুহাত দিয়ে সীমার গাল দুটো আলতো করে চেপে বলে, এই যে ধরেছি, আর ছাড়বো না, ছাড়তে পারবো না। চলোই না একসাথে থেকে দেখি না একে অপরের কত কাছাকাছি থাকতে পারি, কত কাছে আসতে পারি।
আরে বাবা, জীবন যখন ভগবান দিয়েছেন তখন এত সহজে কেড়ে নেবার পাত্র নন। আর দুইজনে মিলে একটা শপথই করি না, মৃত্যু যখন আসবে তখন তা হয় একসঙ্গেই পাড়ি দেব। সেটা হয় না, কখনো পসিবল হয় না। হয়, সেটা হওয়ালেই হয়, মানে যখন ঘটবে তখন দেখা যাবে। এখন কি, কখন থেকে এসেছি, এক কাপ চা খাওয়াবে না? খাওয়াবো, এসো ভেতরে এসো। তুমি ফিরবে কবে? এই তো আর 7 দিন। এই 7 দিন কিন্তু আর ছাড়ছি না। কি যে বলো! ঠিকই বলছি, একবার যখন পেয়েছি তখন তোমাকে আমি আর হারাতে পারবো না। কি ব্যাপার অরুণ, আবার এখানে? কি করব, আমার কপালে বৌভাগ্য নেই পটলাদা। কেন, আবার কি হলো? ভাগ্যিস বিষ খাওয়া থেকে রক্ষা পেয়েছি। সে আবার কি? সীমাকে দেখে আর 5টা মেয়ের মতো সাধারণই মনে হয়েছিল। বিয়ে করলে হয়তো ওর এই হারিয়ে যাওয়ার ভয়টা কাটবে। কিন্তু যা জানতে পারলাম, কি জানতে পারলে অরুণ? ছোটবেলায় ওর মা মরে যাওয়ার পরে ও একে একে সবার মৃত্যু দেখেছে। ওর ঠাকুমা, ঠাকুরদা, দাদু, দিদা, ওর দুঃসম্পর্কের এক কাকা। তাই বরাবরই ও মরণটাকে ভয় পায়। এরপরে কি জানতে পারলাম জানো? কি, শান্তিনিকেতনে থাকাকালীনও ওর জন্য কাকে ভালো লেগেছিল। ও কথা ও আমাকে জানায়নি, বলেনি। আমি ওকে সাধারণ নর্মাল ভাবে রেজিস্ট্রি করে বিয়ে করি, ওর সঙ্গে সংসার করি। কিন্তু ক্ষণে ক্ষণে ওর মুড পরিবর্তন হতে শুরু করে। আমি ভাবলাম, আমি তো যেই সীমাকে বিয়ে করেছি তো সেই সীমাই। ক্ষণে ক্ষণে তো ওর মুড বদলায়, আর এক সংসারে বেশি দিনও থাকতে পারে না, ওর হাওয়া বদল করতে হয়। সেই হাওয়া বদল করতে যাওয়ার সময় আমার দেখা হয়েছিল ডাক্তার সান্যালের সাথে। উনি বললেন হঠাৎ করে সীমাকে, সীমা, ওষুধগুলো ঠিকঠাক নিচ্ছিস তো? তোর শরীর কিন্তু ওই ওষুধের উপরই ডিপেন্ড করছে রে। ঠিকঠাক ওষুধগুলো খাস মা, ওই কমসে কম বছরখানেক খা, দেখবি তোর সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে তোমার? তুমি আমায় বলনি তো। কই, কিছু না তো। ওই ডাক্তার কাকুর কথা বাদ দাও, উনি আমাকে মাথা ঠান্ডা রাখার ওষুধ খেতে দিয়েছেন। আসলে আমি ওই হারিয়ে যাওয়ার ভয় পাই কিনা, সেই কারণে। আমার সন্দেহ হয়েছিল পটলাদা, আমি তাই খোঁজ করে জানতে পারি যে সীমাই ওর মাকে খুন করেছে। কি? হ্যাঁ, ওর মা প্রেগনেন্ট ছিল। ও ও রিয়েলাইজ করেছিল যে বাচ্চাটা আসলে ওর ভালোবাসা কমে যাবে, তাই ওর মাকে ও গলা টিপে খুন করে ঝুলিয়ে দেয়। কিন্তু কোনো প্রমাণ হয়নি বলে ও নাকি জেলে যায়নি। কিন্তু ডাক্তার কি করে বুঝতে পারলো? ডাক্তার বুঝতে পেরেছিল কারণ ওর মাকে যাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল ডাক্তার এটা জানতো। কিন্তু সীমার বাবাই আকতি মিনতি করে আর কেস করে না। সীমার উজ্জ্বল ভবিষ্যৎটা নষ্ট হবে তাই। এর পরের ব্যাপারটা তো আরো সাংঘাতিক। ভাগ্যিস আমার বন্ধু দেখতে পেয়েছিল ওষুধের দোকান থেকে ও মানুষ মারার বিষ কিনছে। আমায় বলেছিল বাড়ি গিয়ে রাতের খাবারটা আজকে না খেতে। আমি খাইনি, বাইরে ফেলে দিয়ে এসেছিলাম। কিন্তু রাস্তার এই ভোলা কুকুরটা না খেয়ে থাকতো। আমার ভাত ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছুটতে আসে আর সেগুলো খায়, ওর বাচ্চাগুলোও খায়। পরদিন ভোরবেলায় দেখি ওরা নেই। কি সাংঘাতিক রে অরুণ! হ্যাঁ, কি নিয়ে সংসার করতাম বলো? এখন আমি মুক্ত বলতে ওকে রেখে এসেছি ওর শান্তিনিকেতন, যেখানে ও শান্তি পায়। ওর ডাক্তার ওকে ওষুধ খাওয়াতে বলেছে। পাগলা ভারতে রেখে আসতে পারতিস তো, ওটা তো বেশি ভালো ছিল। ও যে পাগল নয়, ওর যে নার্ভের দোষ। কখন কি করে ওর কোনো ঠিক নেই। খুব শিগগিরই ডিভোর্সটা দেব, আর তারপরে চলে যাবো এখান থেকে। কারণ আমারও যে এখন ভয় লাগতে শুরু করেছে পটলাদা। কিসে ভয় বল? মরতে ভয়। আমি যে মরতে বড্ড ভয় পাই। আমার যে বাঁচার ইচ্ছা, তাও সীমার সাথে। দূরে থেকেই হোক। ও যখন দূরে থেকেই বাঁচতে চেয়েছিল তখন না হয় আমিও দূর থেকেই ওকে ভালোবেসে যাব। খুব খুব ভালোবেসে যাব। কেমন লেগেছে আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং
আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।